হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করছিলাম, তো মধ্যযুগের ইতিহাসের চ্যাপ্টার 9 আমাদের আজকে হবে, যেটা হচ্ছে শিখ ধর্ম বা শিখিজম। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, খালসা সেনাবাহিনীর সেনাপতি বান্দা বাহাদুরকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়? অপশন রয়েছে 1715, 1717, 1716, 1718। তো অ্যান্সার হচ্ছে 1716, অপশন সি। বান্দা সিং বাহাদুর, যিনি লক্ষ্মণ দেব বা মাধো দাস নামেও পরিচিত ছিলেন, তিনি একজন শিখ যোদ্ধা এবং খালসা বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি প্রথম শিখ নেতা যিনি মুঘল শাসকদের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ চালান এবং অস্থায়ীভাবে শিখদের এলাকা সম্প্রসারিত করেন। 9 জুন 1716 তাকে হত্যা করা হয়। নিচের কোনটি শিখদের 5 তখ্তের তালিকায় নেই? তো অপশন সি হচ্ছে অ্যান্সার, শ্রী রকাবগঞ্জ সাহেব, নয়া দিল্লি। এটা 5 তখ্তের মধ্যে নয়। তো পাঞ্চ তখ্ত বা শিখ ধর্মের 5টি প্রধান গুরুদ্বার, এই 5টি তখ্তকে শিখ ধর্মে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মানা হয় এবং শিখদের জীবনে একবার হলেও এই 5টি তখ্ত দর্শন করা গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এই 5 তখ্ত হলো অকাল তখ্ত সাহেব, তখ্ত শ্রী কেশগড় সাহেব, তখ্ত শ্রী দমদমা সাহেব, তখ্ত শ্রী পাটনা সাহেব আর তখ্ত শ্রী হুজুর সাহেব। তারপরে দেখো, কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হজরত মিয়া মীর অমৃতসরের স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহেব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে শ্রী অর্জুন দেব, শ্রী গুরু অর্জুন দেবজি। তো গুরু রামদাসজি মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হরমন্দির সাহেবের জমি উপহার পান। পঞ্চম গুরু শ্রী অর্জুন দেবজি 1588 সালের ডিসেম্বরে এই মন্দিরের ইটের গাঁথুনি এবং নির্মাণ কাজ শুরু করেন। শিখ ইতিহাস অনুযায়ী সুফি সাধক মিয়া মীর মোহাম্মদ মুআইয়িনুল ইসলাম হরমন্দির সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিখ্যাত স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে হজরত মিয়া মীর জি, অপশন বি। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত মিয়া মীর, যিনি লাহোর, পাকিস্তানের একজন মুসলিম সুফি সাধক ছিলেন। এই মন্দির আফগান আক্রমণকারীদের দ্বারা বহুবার ধ্বংস হয় এবং মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনকালে এটি মার্বেল ও তামা দিয়ে পুনর্নির্মাণ করা হয়, যার উপর সোনার পাত দেওয়া হয়। শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন? তো শিখ ধর্মের প্রথম গুরু হচ্ছেন শ্রী গুরু নানক দেব। তো অ্যান্সার হচ্ছে গুরু নানক, অপশন সি। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু ছিলেন গুরু নানক দেব। তিনি 20 অক্টোবর 1469 সালে বর্তমান পাকিস্তানের তালওয়ান্ডিতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে নানকানা সাহেব নামে পরিচিত। শিখ ধর্মের মোট 10 জন গুরু রয়েছেন, শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। শ্রী গুরু নানক দেবজি রায় ভোয়ের তালওয়ান্ডিতে বর্তমান নানকানা সাহেব কবে জন্মগ্রহণ করেন? সালটা বলতে হবে। তো অ্যান্সার হচ্ছে 1469, আমরা এখন যেটা দেখলাম। কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? তো খালসা পন্থ প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং, অপশন ডি, দশম গুরু গোবিন্দ সিং। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং 22 ডিসেম্বর 1966 সালে পাটনায় জন্মগ্রহণ করেন। 1699 সালে বৈশাখীর দিনে তিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। কোন সম্প্রদায় আদি গ্রন্থকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে? তো আদি গ্রন্থকে ধর্মগ্রন্থ হিসেবে মানে শিখ সম্প্রদায়, অপশন সি। আদি গ্রন্থ শিখ ধর্মের ধর্মগ্রন্থ, এটি গুরু গ্রন্থ সাহেব নামেও পরিচিত। প্রথমে এই গ্রন্থ সংকলন করেন পঞ্চম গুরু অর্জুন দেব এবং এতে প্রায় 6000 ভজন ও কবিতা রয়েছে, যা বিভিন্ন গুরু ও ধর্মীয় সাধকদের রচনায় সমৃদ্ধ। চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো চিলিয়ানওয়ালার যুদ্ধ সংঘটিত হয় 1849 সালে, অপশন সি।
দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ 1848 থেকে 49-এর সময় 13ই জানুয়ারি 1849 সালে এই যুদ্ধ সংগঠিত হয়। ব্রিটিশ সেনাপতি লর্ড গফ এবং সর্দার শের সিংয়ের বাহিনীর মধ্যে যুদ্ধটি নিষ্পত্তিহীন ছিল। এরপর লর্ড ডালহৌসি চার্লস নেপিয়ারকে কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে গুজরাট যুদ্ধে শিখদের পরাজিত করে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যে সংযুক্ত করা হয়। কোন জলাশয়ের তীরে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে অমৃত সরোবর লেক, অপশন এ। স্বর্ণ মন্দির বা হার মন্দির সাহিব অমৃতসর পাঞ্জাবি অমৃত সরোবর লেকের পাশে অবস্থিত। এটি শিখদের পঞ্চম গুরু অর্জুন দেব জি 16ষোড়শ শতকে নির্মাণ করেন। তারপরে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10 মধ্যযুগের ইতিহাসের বিবিধ প্রশ্ন বা মেডিয়েভাল মিসলেনিয়াস। তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে কিলা মুবারক স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? তো কিলা মুবারক স্মৃতিস্তম্ভ পাঞ্জাবে অবস্থিত, অপশন ডি। কিলা মুবারক পাঞ্জাবের ভাটিন্ডা শহরে অবস্থিত। এটি 6ষ্ঠ শতকে নির্মিত হয়। এটি ইট দ্বারা নির্মিত প্রাচীনতম দুর্গগুলোর একটি। রাজিয়া সুলতান এখানে আলতুনিয়া দ্বারা বন্দী হয়েছিলেন। নিচের মধ্যে কে 4র্দশ শতকের ফার্সি সাহিত্যের একজন বিখ্যাত গজল কবি এবং তার নিখুঁত ব্যক্তিত্ব ও কবিত্ব শক্তির জন্য প্রসিদ্ধ ছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে হাফিজ, অপশন ডি। হাফিজ ছিলেন 4র্দশ শতকের ফার্সি সাহিত্যের বিখ্যাত নাম, যিনি গজলের জন্য পরিচিত ছিলেন। তিনি তার ব্যক্তিত্ব কবিতার গুণের জন্য অতি সমাদৃত। ভাস্কো ডা গামা 1498 সালে কোথায় অবতরণ করেন? তো অ্যান্সার হচ্ছে কালিকট, অপশন ডি। ইউরোপীয় পর্যটক ভাস্কো ডা গামা 1498 সালে কালিকট বন্দরে অবতরণ করেন। তাকে জামোরিন রাজা অভ্যর্থনা জানান। নিচের ঐতিহাসিক ঘটনাগুলো কালানুক্রমিকভাবে সাজাও। তো এখানে বলেছেন নাদির শাহ ভারতের উপর আক্রমণ ও দিল্লি দখল, বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর, হুমায়ুনের পুনরায় শাসন ক্ষমতা লাভ। আচ্ছা, আমরা একটা যদি রাফ একটা সাল দেখি এখানে, তো নাদির শাহ 1739 সাল, আর হুমায়ুনের পুনরায় শাসন ক্ষমতা লাভ এটা হয়েছিল 1555 সালে। আর এখানে আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা হয়েছিল 1761। তারপরে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে হস্তান্তর, এটা হয়েছিল দেওয়ানি ইস্ট ইন্ডিয়া মোটামুটি 1765 মধ্যে আর কি। এটা 65, এটা ঠিক হচ্ছে না এখানে, তাহলে এখানে মিলিয়ে যাবে, ঠিক আছে। আমাদের যেটা মানে কালক্রমিকভাবে সাজাতে হবে। তো আমাদের প্রথমে কি আসছে সি, তারপরে আসছে 1739 এ, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে বি। তো অপশন সি এ ডি বি, অপশন সি এ রয়েছে, ঠিক আছে। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ, এখানে এই সালগুলো দেওয়া রয়েছে যেভাবে আমি বললাম আর কি, ঠিক আছে। শরিয়া কোন সম্প্রদায়ের আইন হিসেবে বিবেচিত হয়? তো শরিয়া হচ্ছে মুসলিমদের আইন, অপশন ডি। শরিয়া বা শরিয়া ইসলামের মৌলিক ধর্মীয় ধারণা, এটি ইসলামী আইন। শরিয়া হলো আল্লাহর নির্দেশ যা মুসলিমদের জন্য ধর্মীয় কর্তব্যের একটি পদ্ধতি হিসেবে কাজ করে। এটি মুসলিমদের জীবনে ধর্মীয় বিশ্বাসের বাস্তব প্রকাশ এবং পরলৌকিক কল্যাণের পথ নির্দেশ দেয়। উজবেকিস্তান থেকে কোন ভ্রমণকারী 11শ শতাব্দীতে ভারত সফর করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে আল বিরুনি, অপশন বি, আল বিরুনি। আবু রাইহান আল বিরুনি 973 থেকে 1048 খ্রিস্টাব্দ, যিনি আল বিরুনি নামে পরিচিত ছিলেন, একজন উজবেক পণ্ডিত ও বহু বিষয় জ্ঞানী। তিনি 1017 সালে ভারতের সফর করেন। ভারতে প্রচলিত হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে গবেষণা করে তিনি কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ নামে একটি বই রচনা করেন। আর তিনি পদার্থবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত ও প্রকৃতিবিদ্যায় পারদর্শী ছিলেন। মাহমুদ গজনির সঙ্গেও তিনি ভারতে এসেছিলেন। তাকে ইন্ডোলজির জনক বলা হয়। মঙ্গল নামে পরিচিত শ্রেষ্ঠ যাযাবর ও শিকারী গোষ্ঠীটি কোথায় বসবাস করত? তো অ্যান্সার হচ্ছে মধ্য এশিয়া, অপশন ডি। মঙ্গল সাম্রাজ্য যা 3ত্রয়োদশ শতকে চেঙ্গিস খান প্রতিষ্ঠা করেন, তার অধীনে বহু যাযাবর গোষ্ঠী ছিল। তারা বর্তমানে মঙ্গোলিয়া, চীন, মধ্য এশিয়া ও রাশিয়ায় বসবাস করে। তারা শিকার, ধনুর্বিদ্যা, অশ্বারোহণে পারদর্শী ছিল।
মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? তো মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক। অপশন বি, চেতক। হলদিঘাটির যুদ্ধে 18 জুন 1576 মহারানা প্রতাপ যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেন তার নাম ছিল চেতক। অপরদিকে রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম ছিল বাদল। নিচের কোন রাজবংশ কাকতীয় রাজবংশের শাসন শেষ করে? তো কাকতীয় রাজবংশের শাসন শেষ করেছিল দিল্লি সালতানাত, দিল্লির সুলতানি যুগ। তো 1323 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসুদ্দিন তুগলক কাকতীয় রাজ্যে আক্রমণ চালান এবং তাদের রাজত্বের অবসান ঘটিয়ে দিল্লি সালতানাতের অধীনে যুক্ত করেন। মৃগ নয়নী মহল কোথায় অবস্থিত? মৃগ নয়নী মহল গোয়ালিয়রে অবস্থিত। অপশন ডি, গোয়ালিয়র। মৃগ নয়নী মহল গুজরি মহল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত। এটি 15 শতকে, এখানে টাইপিং উল্টাপাল্টা হয়ে গেছে, চলো। রাজপুত রাজা মানসিংহ তার গুজর রানী মৃগ নয়নীর জন্য ভালোবাসার স্মারক হিসেবে নির্মাণ করেন। দিল্লির যন্তর মন্তরে স্থাপত্যিক জ্যোতির্বিদ্যাগত যন্ত্রসমূহ রয়েছে, এটি কে নির্মাণ করেছিলেন? নির্মাণ করেছিলেন দ্বিতীয় জয় সিংহ। অপশন এ। নিচের কোনটি তামিলনাড়ুর একটি স্মৃতিস্তম্ভ নয়? তামিলনাড়ুর স্মৃতিস্তম্ভ নয়, সেটা হচ্ছে বেকাল দুর্গ। অপশন এ, বেকাল দুর্গ। তামিলনাড়ুর কিছু বিশ্ব ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য হলো গ্রেট লিভিং চোলা টেম্পলস, বৃহদস্বর মন্দির, থাঞ্জাভুর ঐরাবতেশ্বর মন্দির, গঙ্গাইকোন্ডচোল চোলপুরম মন্দির, মমল্লপুরমের শোর মন্দির, বরাহ গুহা মন্দির ইত্যাদি। আর বেকাল দুর্গ অবস্থিত কাসারগড়, কেরালার একটি উপকূলবর্তী জায়গায়। অন্যদিকে বল্লুভারকত্তম, পদ্মনামপুরম প্রাসাদ এবং মীনাক্ষী আম্মান মন্দির সবই তামিলনাড়ুতে অবস্থিত। আধুনিক অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গলের রানী রুদ্রমা দেবী নিচের কোন রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে কাকতীয় রাজবংশ। অপশন সি। রুদ্রমা দেবী ছিলেন দক্ষিণ ভারতের কাকতীয় রাজবংশের একজন বিখ্যাত মহিলা শাসক, যিনি 1263 থেকে 1289 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। তিনি গণপতি দেবের কন্যা ছিলেন এবং চালুক্য বংশীয় বীরভদ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিচের কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলী দেখা যায়? তো অ্যান্সার হচ্ছে হাম্পি। অপশন বি। হাম্পি কর্ণাটকে অবস্থিত এক প্রাচীন শহর, যা বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। এটি মূলত 14 শতকের ঐতিহাসিক ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। হাম্পির স্থাপত্য শৈলী প্রধানত দ্রাবিড়ীয়। 1986 সালে ইউনেস্কো হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এখানকার পাথরের রথ ও মন্দির বিশ্ববিখ্যাত। নিচের কোন সঙ্গীতজ্ঞ 1253 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এবং যিনি প্রথাগত তবলা ও সিতারের উদ্ভাবক হিসেবে পরিচিত? তো এখানে অ্যান্সার হচ্ছে আমির খসরু। অপশন বি, আমির খসরু। আমির খসরুর পূর্ণ নাম ছিল আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু। তিনি 1253 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। তাকে তুতীয় হিন্দ বা ভারতের তোতা নামে অভিহিত করা হতো। তিনি 7 জন সুলতানের রাজত্ব প্রত্যক্ষ করেছিলেন। তাকে প্রথাগত তবলা ও সিতারের উদ্ভাবক হিসাবে ধরা হয়। তানসেন রামতনু পান্ডে ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মহান সাধক এবং সম্রাট আকবরের নবরত্নদের একজন। ওকে, এই পর্যন্ত।